আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, যা কিন্তু শুধু ষষ্ঠ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিই কিংবা যারা চাকরির পরীক্ষা দেয় তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম আমরা জানব ঘনবস্তু কী। ঘনবস্তু ঘনবস্তু হলো যে বস্তু কিছুটা জায়গা বা স্থান দখল করে বা যা ইন্দ্রিয়গ্রাহ্য তাকে ঘনবস্তু বলা হয়। তাহলে ঘনবস্তু ব্যাপারটা কি? ঘনবস্তুর সঙ্গে আমরা প্রথম পরিচিত হব। ঘনবস্তু হলো যা কিছুটা স্থান দখল করে, কিছুটা স্থান দখল করে এবং যা ইন্দ্রিয়গ্রাহ্য তাকে ঘনবস্তু বলে, তাকে ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তু কি হলো? যা কিছুটা স্থান দখল করে এবং যা ইন্দ্রিয়গ্রাহ্য তাকে ঘনবস্তু বলে। ঘনবস্তুর উদাহরণ কি কি হতে পারে আমরা কি জানি? উদাহরণ কি কি হতে পারে? চেয়ার হতে পারে, বই হতে পারে, হ্যাঁ, তারপর টেবিল হতে পারে। এইগুলো কিন্তু ঘনবস্তুর উদাহরণ। এটা তাহলে ঘনবস্তুর ব্যাপারটা আমরা জানলাম। এবার বস্তুকে দুভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ঘনবস্তু হচ্ছে দু প্রকার। তাহলে আমরা কি জানছি? ঘনবস্তু দু প্রকার। ঘনবস্তু দু প্রকার। ঘনবস্তু একটাকে বলা হচ্ছে সুষম ঘনবস্তু, একটা হচ্ছে সুষম ঘনবস্তু, আরেকটা হচ্ছে অসম ঘনবস্তু। আমরা কিন্তু আজকে এই সুষম ঘনবস্তু নিয়ে আলোচনা করব। সুষম ঘনবস্তুটা কি? সুষম ঘনবস্তু হলো যেসব ঘনবস্তুর আকার কিংবা আকৃতি তাহলে সুষম ঘনবস্তুটা কি? সুষম ঘনবস্তু যেসব ঘনবস্তুর আকার কিংবা আকৃতি, যেসব ঘনবস্তুর আকার কিংবা আকৃতি বিন্দু বা সরলরেখার সাপেক্ষে সামঞ্জস্যপূর্ণ তাকে সুষম ঘনবস্তু বলে। সুষম ঘনবস্তু বলে। তাহলে কি বুঝলে? যেসব ঘনবস্তুর আকার কিংবা আকৃতি বিন্দু বা সরলরেখার সাপেক্ষে সামঞ্জস্যপূর্ণ তাকে সুষম ঘনবস্তু বলে। তাহলে এর উদাহরণ কেমন হবে? এর উদাহরণগুলো কেমন হবে? এর উদাহরণগুলো হবে কি? মানে সামঞ্জস্যপূর্ণ বলতে বিন্দু সরলরেখার সাপেক্ষে সামঞ্জস্যপূর্ণ বলতে সোজা কথায় কি? যাদের জ্যামিতিক আকার একটা রয়েছে। যেমন কি হতে পারে? বই হতে পারে, বল হতে পারে, বল হতে পারে, ইট হতে পারে। এগুলোকে বলা হচ্ছে সুষম ঘনবস্তু। ঠিক আছে? কেন? এগুলো বিন্দু বা সরলরেখার সাপেক্ষে সামঞ্জস্য, মানে নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে। কিন্তু দেখো, যদি একটা অসম ঘনবস্তুর উদাহরণ দিই তাহলে কিন্তু সুষম ঘনবস্তুর সঙ্গে অসম ঘনবস্তুর পার্থক্য করতে পারবে। যেরকম পাথর, হ্যাঁ, পাথর বা পর্বতের টুকরো এগুলোর কিন্তু দেখো এমন দেখতে, এদের কিন্তু বিন্দু বা সরলরেখার সাপেক্ষে এরা সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা বলতে পারি যে বই, বল, ইট, হ্যাঁ, বা যে কোনো জ্যামিতি বক্স, যে কোনো জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুই হচ্ছে সুষম ঘনবস্তুর উদাহরণ। এবার আমরা জানবো সুষম ঘনবস্তু কত প্রকার। সুষম ঘনবস্তু সাধারণত 7 প্রকার হয়। 7 প্রকার। 7 প্রকার। সুষম ঘনবস্তু তাহলে কত প্রকার হলো? 7 প্রকার। মনে রাখবে কি কি হতে পারে, কি কি হয় জানো? প্রথম হচ্ছে আয়তঘন। আয়তঘনকে সমকোণী চৌপলও বলা হয়। সমকোণী চৌপল। 2 নম্বর হচ্ছে ঘনক। 3 নম্বর হচ্ছে শঙ্কু। 4 নম্বর হচ্ছে চোঙ। 5 নম্বর হচ্ছে গোলক। 6 নম্বর হচ্ছে প্রিয়ম। 7 নম্বর হলো পিরামিড।
আমরা এগুলোকে নিয়ে আলাদা আলাদা আজকে আলোচনা করব, ঠিক আছে, এবং তাদের গঠন নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসি আয়তঘন বা সমকোণী চৌপল। আচ্ছা, আয়তঘন বা সমকোণী চৌপল আমি প্রথম লিখে দিই, আয়তঘন বা সমকোণী চৌপল। সমকোণী চৌপল এটা দেখতে কেমন হয় দেখো, এরকম ছবিটা হবে এইভাবে। এটাকে একটা বাক্স বা বইয়ের মতো কল্পনা করো, দিলে বুঝতে পারবে এটা হচ্ছে আয়ত ঘন, ঠিক আছে, আয়ত ঘন। আমি যদি একটা ডায়েরি নিই, এই যে ডায়েরিটা দেখো, এই যে ডায়েরিটা দেখো, এটাও কিন্তু আয়ত ঘনের মতোই, আয়ত ঘনের মতো দেখতে, দেখো একদম আয়ত ঘন, একটা আয়ত ঘনের মতোই দেখতে। এবার এর আমি তল সংখ্যা বের করবো। তল সংখ্যা বলতে কি, এইগুলোকে তল বলে, এটা একটা একটা তল, এটা 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 একটা তল, এগুলোকে তল বলে। তাহলে টোটাল কতগুলো তল হলো? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। তাহলে টোটাল তল সংখ্যা কটা হলো? ছটি তল। তাহলে আয়তঘনর তল সংখ্যা হবে, তাহলে আয়তঘনর তল সংখ্যা হবে, আয়তঘন বা তল সমকোণী চৌপলের তল সংখ্যা হচ্ছে ছটি। এরপর আমরা জানবো ধার বা প্রান্তিকী সংখ্যা। ধার বা প্রান্তিকী সংখ্যা, ধার বা প্রান্তিকী, এটা অনেকে জানে না। ধারকে প্রান্তিকী জানে, যে প্রান্তিকী বলা হয় অনেকেরই জানা নেই, তাই বলে দিচ্ছি ধার আর প্রান্তিকী সংখ্যা কিন্তু একই। ধার বা প্রান্তিকী বলতে কি, এই যে দেখো, এই যে বাহুগুলো, এই যে এইগুলো, এই যে এইটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে এগুলোকে কিন্তু ধার বলা হয়, ঠিক আছে। দেখো এই যে এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার। তাহলে এইখানে আমি গণনা করে পেতে পারি, বা আমি এটাকে ধরেও গণনা করে পেতে পারি। দেখো এখানে ধার কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, যে একটা, দুটো, তিনটে, চারটে। আবার এদিকে চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, চার চার আটটা, 9, 10, 11, 12। তাইলে এখানে দেখো 1, 2, 3, 4, ওইদিকে 4, 1, 2, 3, 4, 4, 4, 8, 9, 10, 11, 12। তাহলে ধার সংখ্যা বা প্রান্তিকী সংখ্যা হবে কতগুলো? 12টি। এরপর হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা। এরপর হলো শীর্ষবিন্দু সংখ্যা। শীর্ষবিন্দু সংখ্যা বলতে কোনগুলো? শীর্ষবিন্দু সংখ্যা বলতে এই যে এগুলো হচ্ছে দুটো, এই যে তিনটে সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে যেখানে ছেদ করেছে বিন্দুগুলো, কৌণিক বিন্দু যেগুলোকে বলা হয়, এই বিন্দুগুলোকে শীর্ষবিন্দু বলা হয়। হ্যাঁ, সরলরেখাগুলো যেখানে ছেদ করেছে, মিলিত হয়েছে, সেইটাকে বলা হচ্ছে, সরলরেখাগুলো যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তুমি ডায়েরিটাও নিয়েও আমি দেখতে পারি। দেখো একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, টোটাল 8টা কোণ রয়েছে বা শীর্ষবিন্দু রয়েছে। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ডাটাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এইগুলোই পরীক্ষায় পড়ে থাকে, যে সমকোণী চৌপলের প্রান্তিকী সংখ্যা কত, সমকোণী চৌপলের ধার সংখ্যা কত, শীর্ষবিন্দুর সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভূমি, ভূমির তলের প্রকৃতি। ভূমির তলের প্রকৃতি কীরূপ? ভূমির তলের প্রকৃতি কীরূপ? যে ভূমিটা কেমন, ভূমিটা আমি ধরো এই ডায়েরিটাকে আমি যে নিচে রাখছি, কেমন জায়গা দখল করছে, মানে এই জায়গাটা কেমন দেখতে, ওপর তলটা কেমন দেখতে? আয়তকার। আমি ওপর তলটা না বলে নিচের তলটাও বলতে পারি, একই, ভূমিতল যা উপরের তল তাই। তাহলে এটা কী হবে? আয়তকার, ঠিক আছে, আয়তকার হয়ে গেল। তাহলে ভূমির তলের প্রকৃতি আয়তকার। আর প্রতিটি তলের প্রকার কেমন? প্রতিটি তল কিন্তু সমতল, প্রতিটি তল সমতল। হলো, বোঝা গেল? প্রতিটি তল সমতল। এরপরে আসি একই রকম ঘনক। এরপর আমরা জানবো ঘনক নিয়ে। ঘনক, ঘনকটার ছবিটা কেমন হবে? এরকম।
আমরা যে এখন মেলায় বা বিভিন্ন দোকানে কিনতে পারি রুবি কিউব বলা হয়, সেটাও কিন্তু একটা ঘনকের উদাহরণ। হ্যাঁ, এর প্রতিটি বাহু সমান, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, বা লুডোর ছক্কাও বলতে পারি, এমন দেখতে হয়। ঠিক আছে, এখানে তেমন কোনো আমার হাতে নেই, যেটা ডায়েরি আমার হাত পাশেই ছিল তাই দেখিয়ে দিলাম আয়তঘনের উদাহরণ। কিন্তু আমি যদি সেই রকম টাইপের রুবি কিউব বা কিছু থাকতো তখন আমাকে দেখাতে সুবিধে হতো। এ দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান। ঠিক আছে, ঘনকের তাহলে আয়তঘনের সঙ্গে ঘনকের আলাদা কোথায় বা পার্থক্য কোথায়? তার কিন্তু প্রতিটি তল আয়তকার, এর প্রতিটি তল কিন্তু বর্গাকার। কেন? এর প্রতিটি বাহু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দেখতেই পাচ্ছ। তাহলে এর তল সংখ্যা কিন্তু একই রকম হবে। তল সংখ্যা আমি একই রকম রো করে বের করতে পারি, তল সংখ্যা কিন্তু একই। এর আগে তল সংখ্যা কত ছিল গুনে নাও, এই পাশে একটা, ওদিকে দুটো, এদিকে তিনটে, চারটা, পাঁচটা, ছটা, তল সংখ্যা কিন্তু ছটি। একই রকম, দেখতে আলাদা কিন্তু তল সংখ্যা কিন্তু একই। আচ্ছা, ধার, ধার বা প্রান্তিকী, ধার বা প্রান্তিকী, ধার বা প্রান্তিকী সংখ্যা, ধার বা প্রান্তিকী সংখ্যা কতগুলো হবে? ধার বা প্রান্তিকী সংখ্যা দেখো, এখানে এই বাহুগুলোকেই বললাম ধার বা প্রান্তিকী। ধার বা প্রান্তিকী এখানেও দেখো, এদিকে চারটা সেদিকে চারটা, আটটা, এই কানেকশন সরল রেখাগুলো চারটা, 12টি। তাহলে ধার বা প্রান্তিকী সংখ্যাও 12টি হয়ে যাচ্ছে। এরপর আসবে শীর্ষবিন্দু সংখ্যা। শীর্ষবিন্দু সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা কতগুলো? দেখো এই যে কৌণিক বিন্দুগুলো কতগুলো রয়েছে? চারটে, এদিকে চারটে, 2 3 4 5 6 7 8, 8 হয়ে গেল। এই তিনটেই কিন্তু আয়তঘনের সঙ্গে ঘনকের একই, এই ডাটা তিনটে কিন্তু একই, দেখতে আলাদা হতে পারে কিন্তু এই তিনটে ডাটাই কিন্তু ঘনকের সঙ্গে, আয়তঘনের সঙ্গে ঘনকের একই। এরপর হচ্ছে ভূমির, ভূমি কেমন দেখতে হয়? ভূমি মানে এই জায়গাটা ধরো একটা রুবি কিউব বা লুডোর ছক্কাকে বসিয়েছো যে জায়গাটায়, সেখান থেকে উঠিয়ে নিলে যে জায়গাটা দখল করেছিল সেই জায়গাটা কেমন দেখতে হবে? সেই জায়গাটা বর্গাকার, বর্গাকার। প্রতিটি তল কেমন? প্রতিটি তল, এর প্রতিটি তল হলো সমতল, সমতল হলো। এরপর আসবো শঙ্কু। শঙ্কু দেখতে কেমন হয়? শঙ্কু দেখতে এমন হয় এরকম, বরের টোপর আমরা সকলে দেখেছি, বরের টোপর যেরকম দেখতে হয় সেটা একটা শঙ্কুর উদাহরণ। ঠিক আছে, একটা শঙ্কুর উদাহরণ হচ্ছে বরের টোপর। ঠিক আছে, দেখতে কেমন হয়? তাহলে এর ভূমির প্রকৃতিটা আমরা বুঝতে পারছি। ভূমিটা এখানে এখানে হয়তো ডিম্বাকার লাগছে, কিন্তু আমরা জানি এইভাবে যদি ধরা হয়, এইভাবে ধরা হলে সেটাকে বলা হবে কি? এটা হবে বৃত্তাকার, বৃত্তাকার। আর এর তল কতগুলো রয়েছে? তল দুটি রয়েছে, দুটি রয়েছে, একটা হচ্ছে কি সমতল, একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল। কেন? এই যে এই জায়গাটা হচ্ছে সমতল, যখন এটা ফাঁপা থাকবে কোনো তল থাকবে না, যখন ফাঁপা হবে, যখন শঙ্কুটা ফাঁপা হবে তখন কিন্তু তল থাকবে একটি, তখন তল দুটি থাকবে না, তখন তল থাকবে একটি। কোনটা? তল থাকবে এইটা, বক্রতল। কেন? এই জায়গাটা এইভাবে ধরতে হয়, তো এরকম বাঁকা, তলটা বাঁকা এরকম, তাই সেটাকে বক্রতল বলা হচ্ছে। কিন্তু এই জায়গাটা ফাঁপা থাকবে, তবে বাতাস থাকবে তো এই জায়গাটায়, সেখানে কোনো সমতলই থাকবে না। কিন্তু যখন নিরেট হবে, নিরেট শঙ্কু হবে, তখন কিন্তু দুটো তল থাকবে, সমতল এবং বক্রতল। বোঝা গেল? এরপর আমরা জানবো চোঙ নিয়ে। চোঙ দেখতে কেমন হয়? আমার হাতে একটা পেন রয়েছে, দেখো, এটা কিন্তু চোঙের মতোই দেখতে, প্রায় চোঙের মতো দেখতেই, দেখো এটা কিন্তু প্রায় চোঙের মতো দেখতে, দেখতে পাচ্ছ? তাহলে ছবিটা কেমন হয়? ছবিটা হয় এরকম। হ্যাঁ, শঙ্কুর উদাহরণ একটা দেওয়া যেত, দেখো এই যে সামনের মুখটা দেখেছো, এর আগে যে শঙ্কু শিখিয়েছিলাম, শঙ্কু এইখান থেকে যদি আমি এরকম কেটে দিই, এই বাকি এই জায়গাটা, এটা হচ্ছে শঙ্কু, এইখান থেকে এতটা, ওই দিকটা হচ্ছে শঙ্কু। ঠিক আছে, আর এখান থেকে এতটা হচ্ছে চোঙ। এটাকে বলবো চোঙ। তাহলে এর এর কতগুলো তল? আচ্ছা, এর ভূমির প্রকৃতি কেমন? এর ভূমির প্রকৃতিও একই রকম, এর ভূমির প্রকৃতি হচ্ছে বৃত্তাকার, এর ভূমির প্রকৃতি হচ্ছে বৃত্তাকার। ঠিক আছে, এর ভূমির প্রকৃতি হচ্ছে বৃত্তাকার। আর এর তল সংখ্যা কতগুলো? একই রকম, ফাঁপা হলে, ফাঁপা যখন হবে, যখন এটা ফাঁপা হবে, ধরো এটা তো, এটা ফাঁপা নয়, এটা এটা নিরেট, এর নিরেট, এর কিন্তু দুটো তল, এর হচ্ছে এই যে বক্রতল, এই যে এটা কিন্তু ফাঁপা নয়, এটা কিন্তু নিরেট, এর এটা ওইটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে সমতল, এই যে দুটো সমতল, এটা আর এটা সমতল। কিন্তু যখন ফাঁপা হবে তখন তো এই ব্যাপারগুলো থাকবে না, তখন এদিক থেকে ওদিক দেখা যাবে, এদিকে এই ভেতরটায় পুরো বাতাস থাকবে, তখন শুধু বক্রতল থাকবে। ফাঁপা হলে তল একটি, তল একটি, বক্রতল। কিন্তু যখন নিরেট হবে, মানে ওই এই পেনের মতো যেরকম দেখালাম তোমাদের, পেনের মতো হলে তখন তল হবে দু প্রকার, তল দু প্রকার, এবং তল দু প্রকার এক, দুটি সমতল
এবং একটি বক্রতল, একটি বক্রতল। কেন দুটি সমতল? কেন এই যে এই দিকটা সমতল আর এই দিকটা সমতল, এইটা বক্রতল, একটি বক্রতল। তাহলে বোঝা গেল। এরপর আমরা আলোচনা করব গোলক নিয়ে। গোলক, গোলক কি? গোলকের উদাহরণ একটা বল, এটাকে বৃত্ত ভাবা যাবে না, এটা কিন্তু একটা ক্রিকেট বল। ক্রিকেট বল হচ্ছে কিন্তু একটা গোলকের উদাহরণ। এর কিন্তু একটাই তল, এর কিন্তু একটি তল, এই একটি তল হচ্ছে কি ফাঁপা হোক নিরেট হোক একটি তল, এটা কি বক্রতল। ঠিক আছে, এর আর বিশেষ কিছু এখানে জানার নেই। এরপর আমি চলে যাব গুরুত্বপূর্ণ জিনিস প্রিজম, যেটা গুরুত্বপূর্ণ বেশিরভাগ পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে প্রিজম। আচ্ছা, প্রিজম দেখতে কেমন? এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কালি আঁকার খাপ, এটা কিন্তু এক প্রকার প্রিজম। এটাকে আয়তঘনও বলা যায়, আয়তঘনও কিন্তু এক প্রকার প্রিজম। মানে ব্যাপারটা কি দেখো, দেখতে কেমন লাগছে দেখো। মানে এটা হচ্ছে চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম। মানে ছবিটা কেমন হবে, মানে ওপরে একটা চতুর্ভুজ অঙ্কন করব, নিচে একটা চতুর্ভুজ অঙ্কন করব, দিয়ে এগুলোকে জুড়ে দেবো। এটার সঙ্গে এটা জুড়ে দেবো, এটার সঙ্গে এটা জুড়ে দেবো, দিলে যে ছবিটা আসছে এটার মতো দেখতে লাগছে, তাই না? ছবিটা একটু মিশে গেল, এটা একটু না মিশলে ঠিক ছিল, এইভাবে হতো। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্ভুজাকার প্রিজম। তাহলে তুমি সেই একই রকমভাবে এইটাকে ত্রিভুজাকার প্রিজম করলে কী হবে? তুমি এইভাবে এই বরাবর কেটে দাও, এই বরাবর কেটে দাও, তাহলে যেরকম দেখতে লাগবে সেটাই হবে ত্রিভুজাকার প্রিজমের। উপরে একটা ত্রিভুজ আঁকলে, নিচে একটা ত্রিভুজ আঁকলে, দিয়ে জুড়ে দিলে, এগুলো জুড়ে দিলে যেমন লাগবে ওটাই হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। বোঝা গেল? একই রকম পঞ্চভুজাকার প্রিজম কল্পনা করতে পারো। তো তাহলে ত্রিভুজাকার আর চতুর্ভুজাকার প্রিজমের ডাটাটা দিয়ে দিচ্ছি। যখন ত্রিভুজ হবে প্রিজমটা, ত্রিভুজাকার প্রিজম, আর যখন চতুর্ভুজাকার প্রিজম হবে তার ডাটাটা দিয়ে দিচ্ছি এখানে। যখন তাহলে তল সংখ্যা আর ধার বা প্রান্তিকী সংখ্যা, হ্যাঁ, আর শীর্ষবিন্দু সংখ্যা, এই ডাটাগুলো দিয়ে দিচ্ছি, শীর্ষবিন্দু সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, যখন ত্রিভুজাকার প্রিজম তখন তল সংখ্যা কতগুলো হবে দেখো। যখন ত্রিভুজাকার প্রিজম নিজে বুঝতে পারছো, যখন নিচে একটা তল, উপরে একটা তল, দুটো, আর তিন পাশে তিনটে তল, তাহলে 3 × 2 = 5টি তল থাকছে। তাহলে ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা কটি? 5টি, নিজের থেকে পারবে। আর ধার বা প্রান্তিকী সংখ্যা, আমি জানি ধার বা প্রান্তিকী সংখ্যা কত হবে। ধার বলতে বাহুগুলো কতগুলো দেখো, ওপরে 3টে বাহু, নিচে 3টে বাহু, 6টা, আর কানেকশন 3টে সরলরেখা, 9টি। তাহলে ধার সংখ্যা হচ্ছে 9টি। ঠিক আছে, শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে এই কৌণিক বিন্দুগুলো, কতগুলো আছে নিজে গুনতে পারবে। 1 2 3 4 5 6, 3 3 6টি, 6টি শীর্ষবিন্দু রয়েছে। হলো। একই রকম আমি চতুর্ভুজাকার ক্ষেত্রে দেখে দিচ্ছি, তোমরা কিন্তু পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকারটা নিজের থেকে বের করবে, পারবে কিন্তু এইভাবে ভেবে। আচ্ছা, আমি যেহেতু আমার কাছে চতুর্ভুজাকার প্রিজম রয়েছে, এটা থেকেই গুণে আমি বের করতে পারি তল সংখ্যা কতগুলো রয়েছে দেখো। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। তাহলে এখানে তল সংখ্যা কত হবে? 6টি। এরকম কিন্তু উদাহরণ একটা মনে রেখে করলে সুবিধে হয়। ধার সংখ্যা কতগুলো হবে? ধার সংখ্যা এখানে গণনা করলে ধার সংখ্যা হচ্ছে বাহু সংখ্যাগুলো। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে ধার সংখ্যা বা প্রান্তিকী সংখ্যা কত হচ্ছে? 12টি। শীর্ষবিন্দু সংখ্যা কতগুলো হবে? কৌণিক বিন্দু 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে শীর্ষবিন্দু সংখ্যা 8টি। এই একই রকম হিসেবে তোমরা কিন্তু পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার বা সপ্তভুজাকার প্রিজমের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা বের করতে পারো। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রিজম থেকে একটা না একটা শর্ট কোশ্চেন পড়ে অবশ্যই। আচ্ছা, এরপর আসি পিরামিডের ক্ষেত্রে। লাস্টে আসছি পিরামিড। পিরামিড আমরা দেখেছি ইতিহাস বইতে বা টিভিতে দেখেছি। মিশরের পিরামিড আমরা জানি দেখতে কেমন হয়। এখানে নিচে ত্রিভুজ রয়েছে, এখানে একটা ত্রিভুজ রয়েছে, আমি ধরো এই আমি এখানে ত্রিভুজের পিরামিডের ভূমিটা এখানে রয়েছে, আমি ধরো এখানে একটা বিন্দু ধরলাম। এই তিনটে বিন্দুতে 3টে পেরেক পুঁতলাম ধরো, দিয়ে আমি ছবিটা একটু কল্পনা করিয়ে দিচ্ছি। ছবিটা আঁকলে যতটা না বুঝতে পারবে, এরকম কল্পনা করলে একটু ভালো বুঝতে পারবে। এখানে 3টে বিন্দুতে 3টে পেরেক পুঁতলাম, দিয়ে এখানে সুতো বেঁধে দিলাম। সুতো বেঁধে 3টে বিন্দুতে সুতো বেঁধে আমি ধরলাম এইভাবে। 3টে বিন্দু সুতোকে নিয়ে এই একটা বিন্দুতে ধরলাম। যেমন লাগবে দেখতে, হ্যাঁ, যেমন লাগবে দেখতে সেটাই হবে
এরকম ধরলাম, ধরো 3টে বিন্দু থেকে সূত্র বিন্দু, যেরকম লাগবে দেখতে সেটাই হবে পিরামিড। তাহলে ছবিটা কেমন হবে? এটা ধরো ওপরে রয়েছে, এটা মানে মানে বোর্ডের ওপর নয়, উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, তখন যেমন দেখতে লাগবে সেটাই হবে পিরামিড। এটা হচ্ছে ত্রিভুজাকার পিরামিড। এই পিরামিডকে কিন্তু চতুস্তলকও বলা হয়, চতুস্তলক, চতুস্তলক বলা হয়। ত্রিভুজাকার পিরামিডকে কিন্তু চতুস্তলকই বলা হয়, ঠিক আছে? ত্রিভুজাকার পিরামিড। আর এটা হচ্ছে চতুর্ভুজাকার, হচ্ছে চতুর্ভুজাকার, ঠিক আছে? তাহলে এর তল সংখ্যা আর ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা। ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা কতগুলো হবে? ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা এখানে আমি গণনা করবো। দেখো নিচে একটা, 3 সাইডে 3টে, তাহলে 4টি তল। ধার সংখ্যা এখানে গণনা করবো, 1 2 3টে, 1 2 3টে, 3 3 6টা ধার। শীর্ষবিন্দু সংখ্যা 1 2 3টে 4টা, হয়ে গেল চতুর্ভুজাক। এবার 4টে একই রকম 4টে বিন্দুতে, 4টে এই 1 2 3 4টে বিন্দুতে 4টে পেরেক পুঁতে দিলাম। পেরেক পুঁতে এই পেরেকে সুতো বেঁধে আমি একটা উচ্চতায় ধরলাম, এরকম ধরলাম, ঠিক আছে? 4টে সুতোকেই এক জায়গায় ধরলাম, যেমন দেখতে লাগবে সেটাই হবে চতুর্ভুজাকার পিরামিড। চতুর্ভুজাকার পিরামিড এরকম ছবিটা হবে, ঠিক আছে? চতুর্ভুজাকার পিরামিডের একই রকম তোমরা গুনে নিতে পারো কতগুলো তল হবে। তল সংখ্যা হবে 5টি, ধার সংখ্যা হবে 8টি, আর শীর্ষবিন্দু সংখ্যা হবে 5টি। দেখো 1 2 3 4 5 শীর্ষবিন্দু, 8টি বাহু, 1 2 3 4, 4টি বাহু, আর 4টে সুতো যে ধরা হয়েছিল, 8টি ধার। আর তল সংখ্যা দেখো, নিচে একটা তল, 4 সাইডে 4টা তল, টোটাল 5টি তল। তোমরা নিজেরা পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার পিরামিডের ছক নিজের থেকে করবে, তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আমি শেষ পর্যন্ত কি পেলাম পুরো ডাটা একটা সাইডে আমি দিয়ে দেবো ছবিতে, তোমরা দেখে নেবে এবং স্ক্রিনশট নিয়ে সেটা মনে রাখার চেষ্টা করবে। এবং এই ধারণাগুলো জানতে হলে, ধারণাগুলো মনে রাখতে হলে ছবির মতো করে উদাহরণ ধরে ধরে কিন্তু এগুলোকে বুঝতে হবে, তাহলে কিন্তু সুবিধে হবে। আশা করি ক্লাসটা থেকে তোমরা উপকৃত হলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।